বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে, রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি। শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ রায়হান। এদিকে আজ 17 নভেম্বর রাজপথে তুলকালাম পরিস্থিতি চলছে। শেখ হাসিনার রায় হয় এই নিয়ে বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে। সারা দেশেই এই মুহূর্তে জরুরি অবস্থা চলছে। শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূস। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। একবার চিন্তা করেন, চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা, সেই কর্মসূচিকে সাড়া দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে, তখন ডক্টর ইউনূসের কি অবস্থা হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মামলার রায় হবে। আমরা অনেকেই ভেবেই নিয়েছিলাম যে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু গতকাল রাতে তথ্য পেলাম এখানে নতুন একটা নাটকের মঞ্চায়ন করা হবে। আমরা একটু আমার সহকর্মী অহনের সঙ্গে যোগ দিতে চাই। ধানমন্ডি 32 নম্বরে আছেন তিনি। অহন, সেখানকার খবরাখবর জানাবেন, রাস্তাঘাটের কি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, সেখানেও কি তল্লাশি চালানো হচ্ছে কিনা? দর্শক, শেখ হাসিনার রায়কে নিয়ে যখন একটা উত্তেজনা বিরাজ করছে, গতকালকে থেকে শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে, এরই মাঝে ঘটে গেছে একটা বেশ চাঞ্চল্যকর ঘটনা। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ছাত্রলীগ। সকালেই সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা বাহিনী। রাতেই সারা দেশে কিয়ামত ঘটিয়ে দিয়েছে ছাত্রলীগ। অচল হয়ে গেছে পুরো ঢাকা শহর। হ্যাঁ, অচল হয়ে আছে সম্পূর্ণ ঢাকা শহর। এবং আজকে 17 নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে কঠিন অবস্থায় আছে। আজকে শেখ হাসিনার রায় ঘোষণা হয় এবং এই রায়টি দেখে আওয়ামী লীগ কর্মীরা রেগিয়ে রাজপথে নামে ছাত্রলীগ, যুবলীগ, তারা এক হয়ে বিএনপির মুখোমুখি অবস্থায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ঢাকায় কি হচ্ছে এবং দেশের এই বর্তমান পরিস্থিতির মধ্যে একটা উত্তেজনা, এইটাই সেনাবাহিনী বা সেনা প্রধান তারা কি পদক্ষেপ নিচ্ছে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। সবুজ, রায় ঘোষণার যে কার্যক্রম সেটি ঘিরে ট্রাইব্যুনালের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, কেমন কঠোর নিরাপত্তা দেখছেন একটু জানতে চাই সার্বিক খবরাখবর। বলছিলাম একটু আগেই যে এই যে রায়টি হবে, এই রায়টি ঘিরে মূলত বেশ কয়েকদিন ধরে ট্রাইব্যুনালের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং আজকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও এর মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যেই এই ট্রাইব্যুনালের 3 সদস্যের যেহেতু ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের 3 জন বিচারকই এর মধ্যে এসে পৌঁছেছেন। ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তারাও এসে পৌঁছেছেন এবং বিশেষ করে স্টেট ডিফেন্স আমির হোসেন তিনিও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। সেই হিসাবে ধরে নেওয়া যায় যে 11টার দিকে আদালত শুরু হওয়ার কথা এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে সারা দেশবাসী আমরা অপেক্ষা করছি এবং সারা দেশবাসী অপেক্ষা করছে এই রায়টির জন্য। হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই এই রায়ের যেই জন্য মানুষজন অপেক্ষা করছে, সেই রায়টি, প্রত্যাশিত রায়টি হয়তো সবাই শুনতে পারবেন, আদালত সেই রায় ঘোষণা করবেন। এবং এর মধ্যেই কিন্তু এই যে ট্রাইব্যুনালের আশেপাশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রায়টি, অর্থাৎ এই রায় ঘিরে যে রাষ্ট্রপক্ষের যে প্রত্যাশা, তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এবং কিছুক্ষণ আগে যেটি বললাম যে আমির হোসেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তার সঙ্গে কথা হয়েছিল, তিনি বলছেন যে তিনি যেই তার দাবি, যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, সেই যুক্তিতর্ক অনুযায়ী তিনি তার যে আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তাদের খালাস পাবেন বলে প্রত্যাশা করেছেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সহকর্মী রাব্বি হোসেন আমার সঙ্গে রয়েছেন। তিনি এই মামলাটির আদ্যপ্রান্ত ফলো করেছেন, কাভার করেছেন। তিনি শুরু থেকে মামলাটির যখন মিস কেস হিসাবে এই প্রসিকিউশনে দাখিল করা হয়, তখন থেকে বিচার প্রক্রিয়া যখন শুরু হয়, সেই বিচার প্রক্রিয়া শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে রায়ের তারিখ, গত 13 তারিখে যে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছিল, সেই পর্যন্ত তিনি আদালতে কাভার করেছেন। তার কাছ থেকে জানতে চাই, প্রসিকিউশন তাদের মতো করে তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি তারা দাবি করেছেন। সেই হিসেবে তারা সাক্ষ্য প্রমাণও আদালতে হাজির করেছেন। প্রায় 10,000 নথিপত্র তারা এই আদালতে সাবমিট করেছেন এবং 84 জন সাক্ষ্যের মধ্যে 54 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আমরা আইনিভাবে, তারা বলছেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আইনিভাবে এই যে মামলাটির আইনি যে বিষয়টি, সেই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই যে আইনিভাবে কতটুকু সাজা হতে পারে। শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূস। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। একবার চিন্তা করেন, চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা, সেই কর্মসূচিকে সাড়া দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে, তখন ডক্টর ইউনূসের কি অবস্থা হবে?
কিছু কিছু হাঙ্কি পাঙ্কি নেতা যেগুলা ওই যে শাহবাগে ইনকিলাব মঞ্চ এবং হচ্ছে মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের ছানাপোনা যেগুলো নামছে, এগুলো তো ধোপে টিকবে না এই জনস্রোতের সামনে। কেন বলছি এই কথা? কারণ যারা কাল থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিগ ধরবো, লিগ পিটাবো, এই করবো সেই করবো, তাদেরকে যদি এই জনতা পায় ছিঁড়া ফেলাবে। তো সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময়, ওরই ঘুরি করে ডক্টর ইউনূস লাস্ট মূলাটা ঝুলাইলো যে গণভোট আর হচ্ছে এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে, এই ধরনের কিছু একটা মূল্য ঝুলাইছে। কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ধূপে টিকবে না, কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে, এখন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মৌন সমর্থন দিয়ে আজকে ঘরে আছে আর রাস্তাঘাট ফাঁকা। যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলোর সাথে যুক্ত হবে, তখন বুঝতে পারতেছেন বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব। হ্যাঁ, বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে। শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে। যারা এই যে কথায় কথায় লীগের সাথে এই করব, লীগের সাথে ওই করব, এটা ভাই জুলাই মাস না, এটা কিন্তু ডিসেম্বরের সামনে নভেম্বর মাস। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক যেভাবে 16 ডিসেম্বরে নাকে খত দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে, ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খত দিয়ে বিদায় করা হবে। চিন্তা করো না। দর্শক, শেখ হাসিনার রায়কে নিয়ে যখন একটা উত্তেজনা বিরাজ করছে, গতকালকে থেকে শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে, এরই মাঝে গতকালকে রাজশাহীতে ঘটে গেছে একটা বেশ মানে চাঞ্চল্যকর ঘটনা। রাজশাহীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে আক্রমণ করা হয়েছে, কিন্তু মানে সেটা মুখ্য ব্যাপার না। ছাত্রলীগের সাবেক একজন নেতাকে খুঁজবে কেউ কেউ, সেখানে মব সৃষ্টি হবে, তাকে ধরবে, কিছু মারধর করবে, তারপরে তাকে থানায় দেবে, পুলিশে সোপর্দ করবে, পুলিশ কোর্টে দেবে। এটা মোটামুটি এখন ধরে নেওয়া যায় যে এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া এটাকে মেনে নিলেও এর বাইরে যেটা অস্বাভাবিক প্রক্রিয়া হলো সেটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। কারণ অপরাধী যদি আমি হই তাহলে মানে শাস্তিটা আমারই পাওয়ার কথা। আমার শাস্তি আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা ভাই বোন অন্য কারো উপরে যদি বর্তায়, অন্য কারো উপরে যদি বর্ষিত হয়, তাহলে সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়। সেই রকম ঘটনাই ঘটলো রাজশাহীতে। ছাত্রলীগ নেতাকে না পেয়ে তার বাবা মাকে হাতুড়ি দিয়ে পেটানো হলো। এটা কি সভ্য সমাজের কাজ হতে পারে? কি ঘটলো রাজশাহীতে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের নেতার ক্ষেত্রে কারা এই মব তৈরি করলো? পুলিশও এটা নিয়ে এক ধরনের রসিকতা করেছে বলেই গণমাধ্যমের রিপোর্টে প্রতীয়মান হচ্ছে মনে হচ্ছে। চলুন যাই দেখি, জেনে দেখি, বুঝে দেখি কি ঘটলো রাজশাহীতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ নিয়ে যখন মানে সবাই আলোচনা করছে এবং সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এই শাটডাউন কর্মসূচি পালন করছে, তারই মাঝে শাটডাউনের প্রথম দিনে গতকালকে রাজশাহীতে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা কি? ডিবিসি নিউজের শিরোনামটা আগে দেখে নিন, তারপরে ডিটেইলে যাওয়া যাবে। তারা শিরোনামেই বলছে, রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবের বাড়িতে হামলা, মা বাবাকে হাতুড়ি পেটা। মা বাবাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে, পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আপনাদের রাগ রয়েছে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তাকে আপনি ধরতে গেছেন, তাকে খুঁজে পেলে তাকে পুলিশে সোপর্দ করেন কিংবা তাকে উত্তম মাধ্যম দেন, এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে ব্যাপারটা। সেই পর্যন্ত না হয় একটা ব্যাপার ছিল, মেনে নেওয়ার ব্যাপার ছিল, কিন্তু তার বাবা মা কি অপরাধ করলো যে তাদের দুজনকে আপনার হাতুড়ি পেটা করতে হবে? বয়স্ক দুজন বৃদ্ধ বাবা মা, তাদেরকে যদি হাতুড়ি পেটা করেন, তাহলে এই রাজনীতি দিয়ে আপনি কত দূর যেতে পারবেন? এই রাজনীতি আপনাকে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে, সেটা একটা বড় বিষয়। ঘটনাটা কি হয়েছে চলুন একটু জেনে দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে, আমি জানি না কত সালের সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা, হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে, মব কিন্তু বলা হচ্ছে না। কিন্তু ঘটনার বর্ণনায় জানা যাচ্ছে 100 থেকে 150 জনের একটা মব তৈরি করা হয়েছে, তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, বাইরে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এই ব্যাপারগুলো কে বলা হচ্ছে দুর্বৃত্তরা। রাত 11:30টার দিকে, গতকালকে রাত 11:30টার দিকে নগরীর মতিহার থানার কাজলা নতুন বউ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিপ্লবের মা খালেদা বেগম ও বাবা হেলাল উদ্দিনকে, যার বয়স 62 বছর, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে।
বিপ্লবের পরিবারের সদস্যরা জানিয়েছে শনিবার রাতে প্রায় শতাধিক মানুষ বাড়ির সামনে আসে। মূল ফটকে তালা থাকায় 30-40 জন প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা দোতলায় গিয়ে বিপ্লবকে খুঁজতে থাকে, তাকে না পেয়ে তার বাড়িতে তাণ্ডব চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। হামলায় বাড়ির 3টি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি, অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়। এ সময় হামলাকারীরা বিপ্লবের মা এবং বাবাকে হাতুড়ি পেটা করে। যাওয়ার আগে তারা নিচতলায় থাকা 3টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে, ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর পরিবার 999-এ ফোন করলে রাতেই 3 জন টহল পুলিশ সদস্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন। তারা পরিস্থিতি দেখছেন। তারা বিপ্লবের আহত মা বাবাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। পুলিশ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছে। একটা বড় মব হয়েছে, তখন পুলিশ তাদেরকে পরামর্শ দিচ্ছে যে আপনারা প্রয়োজনে হাসপাতালে যেতে পারেন। তবে পরিবারের ভাষ্যমতে আতঙ্কের কারণে তারা হাসপাতালে যেতে পারেননি তখন তাৎক্ষণিকভাবে। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, করবে কিভাবে? অভিযোগ করলে কি আপনি মামলা নেবেন? যারা মব করেছে তাদের নামে মামলা করলে আপনি কি মামলা নেবেন? আপনি গ্যারান্টি দিতে পারেন যে আপনি মামলা নেবেন? তাহলে তারা আসবে কিভাবে? তাদের নিরাপত্তা কোথায়? তাদেরকে যেখানে হাতুড়ি পিটা করা হয়েছে, আপনি আপনার মানে উচিত যে সেখানকার সিসিটিভি ফুটেজ এটা ওটা পর্যালোচনা করে কারা মব করেছে, কারা এর পেছনে দায়ী, কারা বাবা মাকে হাতুড়ি পিটা করলো। 16 এবং 17 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচিতে মোটামুটি অনেক জায়গায় দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় কথা বলে এতটুকু বুঝতে পেরেছি মোটামুটি অনেকাংশে সফল শাটডাউন কর্মসূচি। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিশেষ করে মাদারীপুরের একটা বিষয় দেখার পর অনেকটা অবাক হয়েছি। মাদারীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মুক্ত মঞ্চে সমাবেশ করছে, সেখানে বক্তব্য রাখছে। এটা কিন্তু একটা বিশাল ইঙ্গিত বহন করে। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের সাধারণ মানুষ বুঝে গেছে এই দেশটা রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগের বিকল্প অন্য কোনো শক্তি বাংলাদেশে নাই। কারণ গত 15 মাসে এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের যারা দোসর বিএনপি এবং জামায়াত, তারা দেশটাকে যেভাবে ধ্বংসের দিকে ধাবিত করছে, সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ ব্যতীত এই দেশকে রক্ষা করার মতো শক্তি কোথাও নেই। এটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে। এই উপলব্ধি করাটা খুব বেশি প্রয়োজন ছিল। অবশেষে মানুষ উপলব্ধি করতে পেরেছে এবং শাটডাউন কর্মসূচিকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছে। আগামীকাল 17 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিশাল ন্যাক্কারজনক অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে অবৈধ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল প্রহসনের ট্রাইব্যুনালে, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যেটাকে বলা হয়, সেই ট্রাইব্যুনালে প্রহসনের একটা রায় হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হবে আগামীকাল। এই রায়ের ফলাফল কি আসবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি। এখানে নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং আমরা দেখলাম সরকার পক্ষের একাধিক আইনজীবী, অ্যাটর্নি জেনারেল এবং একাধিক ব্যক্তিবর্গের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি, বিএনপির মুখ থেকে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনার সর্বোচ্চ বিচার তারা প্রত্যাশা করে। শেখ হাসিনার অপরাধ, গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানে, জঙ্গি উত্থানে শেখ হাসিনা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল। আচ্ছা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়নগুলো শেখ হাসিনা করেছে, মেট্রো রেল, পদ্মা সেতু, সেতু ভবন, ডেটা সেন্টার, এইসব কিছুতে যারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকার, তাদের বাহিনী অ্যাকশন নেবে। এটা মানবতা বিরোধী অপরাধ কিভাবে হয়? এখানে যদি শেখ হাসিনা গুলি করার নির্দেশনা দিয়েও থাকে, এটা নিঃসন্দেহে রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য তিনি বলেছেন। রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের শাসনের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশনা দেন, সেটা যদি মানবতা বিরোধী অপরাধ হয়, তাহলে ডক্টর ইউনূস যেভাবে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, শিক্ষকদের উপর গুলি চালাচ্ছেন, শিক্ষকদেরকে হত্যা করছেন, সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর আচরণ করছেন, এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয়? শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রেই মানবতা বিরোধী অপরাধ হয়, কিন্তু ইউনূস যেটা করতেছে এগুলা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না? শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা অন্যভাবে চিন্তা করেন, আবার ইউনূসের ক্ষেত্রে চিন্তা করেন আরেকভাবে। এইটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যক্তিত্বরা, আপনারা ভাবছেন এগুলার শেষ কখনো হবে না? একটা কথা আমি বারবার বলি, ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক পালাবদল প্রক্রিয়া। একটা সময় ক্ষমতা কিন্তু আপনাদের থেকে চলে যাবে। চলে যাওয়ার পর আপনাদের উপর কি ধরনের খড়গ নেমে আসতে পারে আপনারা কি একবার ভেবে দেখেছেন? আমার মনে হয় না আপনারা ভাবছেন। আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আপনারা ভাবছেন আপনাদের ক্ষমতা দীর্ঘমেয়াদে ঠিকাদারি পেয়ে গেছেন। আপনাদের ক্ষমতা কখনো পরিবর্তন হবে না। আপনারা যেভাবে বলবেন, যেভাবে চাইবেন, যেভাবে ইচ্ছা করবেন। আপনারা কিন্তু নির্বাচিত সরকার না। এ কথা কি আপনারা ভুলে যান বারবার? আপনারা কি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার? আগামীকাল যে রায়টা আপনারা ঘোষণা করবেন, এই রায়ের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের জীবনে একটা পেরেক ঠুকে দিবেন। দেখেন, একটা কথা বলি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে এবং এশিয়ার রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, গত 15 দিনে তার যে বিশ্ব মিডিয়ায় সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছে, আপনারা অনেক চেষ্টা করেছেন, আপনাদের পিআর টিম অনেক চেষ্টা করেছে, ডাস্টবিন শফিক অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তিনি কিন্তু একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। বিশ্বের প্রত্যেকটা
প্রথম সারির গণমাধ্যম ওনার সাক্ষাৎকার নিয়ে যাচ্ছেন। উনি যদি অপ্রাসঙ্গিক হয়ে যেতেন, উনি যদি ক্ষমতার মেরুকরণের মধ্যে নাই থাকতেন, তাহলে কিন্তু তার সাক্ষাৎকারগুলো এভাবে আন্তর্জাতিক গণমাধ্যম নিত না। এই ক্ষেত্রে তো আপনাদের একটা বিবেকের দণ্ড জাগ্রত হওয়া উচিত। হয়তো রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, আরো একটা চিঠি ভারতবর্ষকে দেওয়া হবে শেখ হাসিনা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে কেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আজকে এই 17ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা যে অনেক কিছু করতেছে এবং রাজপথের বর্তমান অবস্থা একদম থমথমে পরিস্থিতি। দর্শক শ্রোতা, এই পরিস্থিতিগুলো দেখে এবং এই আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।